স্যার পারমিটও দিতে হবে। গেছে সবারটা এক সারিটা আমি ওয়াইফাই আছে এখানে নেট থাকে এখানে ড্রাইভার তো না একবার লোড হয়েছে ওকে শুরু করি। কি ওটা আপনি অন করছিলেন না? আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি মনে আছে? ডেটা ফ্লো ইউজ করে শুরু করছিলাম, তারপর ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখছি, তারপর হচ্ছে ইআরটি দেখছি। ঠিক আছে, আপনি ভুলে যাবেন জানেন এর জন্য এই স্লাইড। তো এইখান থেকে আমরা আজকে হচ্ছে আরো তিনটা ডায়াগ্রাম দেখবো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম। বুঝে গেছে? হ্যাঁ, সবই আসবে এসআরএস এ, সব একটা একটা করে অ্যাড করবে। তো এইগুলাই হচ্ছে আজকে টার্গেট বিশেষ করে। তো সবার প্রথমে জানতে হচ্ছে আমাদের বিহেভিয়ারাল মডেলিং। আমরা যখন মডেলিং দেখতেছিলাম আমাদের দুই রকমের মডেলিং ছিল, একটা স্ট্রাকচারাল আর একটা বিহেভিয়ারাল। মনে আছে আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে এরকম একটা দেখছিলাম। আরে আশিক আপনি আছেন নাকি? তো আজকের পার্ট হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং নিয়ে। বিহেভিয়ারাল মডেলটা কি? একটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, কোন সময় কিভাবে লজিকগুলো কাজ করতেছে সেটাকেই বলে বিহেভিয়ার। আর স্ট্রাকচারাল জিনিসটা কি? যেগুলো হচ্ছে স্ট্যাটিক। মনে করেন যে আপনার ইআরটি যেটা আমরা শিখলাম লাস্ট ক্লাসে, ইআরটিটা যে ডেটাবেসের ডিজাইন কি রকম হবে, কি কি অ্যাট্রিবিউট থাকবে, কি কি কলামের নাম থাকবে, কি কি টেবিলের নাম থাকবে, এগুলো স্ট্যাটিক থিং, সেগুলোকে আমরা বলি স্ট্রাকচারাল ডায়াগ্রাম। আর যখন আমরা যে বিহেভিয়ারাল মডেলিং বলবো সেটা হচ্ছে ডাইনামিক একটা জিনিস, যে একটা সিস্টেম কিভাবে রান করতেছে, এখান থেকে এখানে গেলে কি হবে, ইফ এলস গুলো কি কি হবে, লজিক গুলো কি কি হবে, সেইগুলো হচ্ছে বিহেভিয়ার, কিভাবে একটা সিস্টেম ইন্টারঅ্যাক্ট করতেছে, সেটাই হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং। বুঝে গেছে? কারণ কনফিউশন? তো এগুলো কিভাবে কাজ করে, একটা সিনারিও বেসিসে কাজ করতে পারে, যে একটা ইউজার লগইন কিভাবে হবে, একটা সিনারিও, যে এই ফ্লো মেইনটেইন করে একটা ইউজার সিনারিও হবে, কি কি ইফএস থাকবে, লুপ আছে কিনা, কোনো ডিসিশন আছে কিনা, পাসওয়ার্ড ভুল দিলে কি হবে, ঠিক আছে, এই সব জিনিসগুলোকে আমরা বলতেছি কন্ট্রোল ফ্লো। তারপরে আমরা মেসেজিং এর কিছু বিষয় আছে, মেসেজিং যারা বলতে বুঝাইতেছে, মনে করেন যারা জাভা করে আসছেন, ব্যাকগ্রাউন্ড জাভা করছেন, তারা কন্ট্রোলার চিনে থাকবেন, সার্ভিস চিনে থাকবেন। তো কন্ট্রোলার থেকে সার্ভিসে ডেটা পাস করতে হয়, সার্ভিস থেকে আমাদের রিপোজিটরি ডেটা পাস করতে হয়। তো একটা ডেটা পাস হইতেছে বিভিন্ন স্টেপে, এক একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, সেগুলো হইতেছে আমরা বলতেছি যে মেসেজেস। এটা আরো ডিটেইলসে আসবো আর কি। তো কার রেসপন্সিবিলিটি কে, কোন জায়গায় কোন ডেটা যাবে, কি কি ডেটা যাবে, সেগুলো হইতেছে আমাদের এই বিহেভিয়ারাল মডেলিং, কিভাবে আসলে এই ওয়ার্ক ফ্লোটা কাজ করতেছে, ফ্লোটা কাজ করতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখব। বুঝে গেছে বিহেভিয়ারাল মডেলিং কি জিনিস? তো বিহেভিয়ারাল মডেলিং আসলে কেন প্রয়োজন? আমাদের টেস্ট করার জন্য যে টেস্ট কেসগুলা, যে কি কি হবে, প্রিরিকুইজিট চেক করতে হবে কিনা, চেক করলে কাজ করতেছে কিনা সিস্টেমটা ঠিকঠাক, বা সিট লিমিট থাকলে ঠিকঠাক কাজ করতেছে কিনা, এই যে টেস্ট কেসগুলো আপনার লিখতে হবে, এগুলোই হইতেছে আমাদের এই বিহেভিয়ারাল মডেল থেকে আসতেছে, যে এই বিহেভিয়ারাল মডেলগুলো ফলো করে আমাদের লিখতে হয় টেস্ট কেস। তো আগে থেকে আমরা বুঝতে পারি, কোড লেখার আগেই জানতে পারি যে এই লজিক আমার লিখতে হবে, এই জিনিসগুলো আমাদের ভ্যালিডেট করতে হবে, এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। তারপরে আমাদের যে স্টেক হোল্ডার আছে এবং ডেভেলপার আছে, তারা এই ডায়াগ্রামগুলো দেখে বুঝতে পারে যে আচ্ছা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়, যে এটা উনি বানাচ্ছে, এটাই আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছি। এগুলোই হচ্ছে আমাদের মডেলিংয়ের বিষয়, যে এই কারণে আমরা আসলে বিহেভিয়ারাল মডেলিং করতেছি। তো যেটা বলতেছিলাম স্ট্রাকচারাল মডেলিং আর হচ্ছে ডাইনামিক মডেলিং, বা অনেক সময় স্ট্যাটিক মডেলিংও বলে স্ট্রাকচার মডেলিংটাকে। এটা হচ্ছে সেই ইআরডি, যে আমরা একটা স্টুডেন্টের ইআরডি বানাচ্ছি, এটা স্ট্যাটিক থিং, এটা মুভ করে না, একটা ডেটাবেস বানাইছেন, এটা মুভ করতেছে না। কিন্তু যখন আপনি ডাইনামিক মডেলের কথা বলবেন, যে সিলেক্ট কোর্স করার পরে কি করবে, চেক করতে হবে, তারপর রেজিস্ট্রেশন কনফার্মেশন করতে হবে, স্টুডেন্টকে একটা নোটিফিকেশন দিতে হবে, তো একটা ফ্লো আছে, এটাই হচ্ছে একটা বিহেভিয়ারাল মডেলিং। এই জিনিসগুলোকে এটা বিভিন্নভাবে আমাদের করা যায় বিহেভিয়ারাল মডেলিং, সেটি একটা পার্ট হচ্ছে এই জিনিসটা, এই টার্মটাকে বলতেছে আমরা ডাইনামিক মডেলিং বা বিহেভিয়ারাল মডেলিং। বুঝে গেছে? তো আজকে আমরা বিহেভিয়ারাল মডেলিং এর পার্টটা দেখব। তো এখানে সিমিলারলি এক্সাম্পল দেওয়া আছে,
যে স্ট্রাকচারের ক্ষেত্রে এন্টিটিস বা ক্লাসগুলো কীভাবে কাজ করতেছে সেই জিনিসগুলো বোঝায়, আর বিহেভিয়ারের ক্ষেত্রে হইতেছে এই কন্ট্রোল এবং প্রসেস ওয়ার্কফ্লোগুলোকে আমরা বুঝাই যে কীভাবে এই সিকোয়েন্সগুলো কাজ করবে, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা কোন প্রসেসে যাবে, কী যাবে ডেটা, সেগুলো হচ্ছে কাজ করবে, সেগুলো বোঝায়। তো তাদের মধ্যে একটা পার্ট হচ্ছে বিহেভিয়ারাল মডেলিংয়ের একটা পার্ট হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আমরা বিহেভিয়ারাল মডেলিং শিখতেছি, বিহেভিয়ারাল মডেলিংয়ের মধ্যে অনেক ডায়াগ্রাম আছে, তার মধ্যে একটা ডায়াগ্রাম হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আরও আমরা বিহেভিয়ারাল মডেলিং দেখছি, ইয়ারটি দেখছি, ঠিক আছে। তো এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি? এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে মডেল ওয়ার্কফ্লোস অ্যান্ড কন্ট্রোল ফ্লো ইন এ সিস্টেম অর বিজনেস প্রসেস উইথ ভিজুয়াল ক্ল্যারিটি। একটা ওয়ার্কফ্লো, আমরা লগ ইন সিস্টেম কীভাবে কাজ করতেছে, ইউজার তার আইডি পাসওয়ার্ড দিবে, বিগ বাটনে ক্লিক করবে, ইউজার চেক করবে যে এটা ডেটাবেজে আছে কিনা, পাসওয়ার্ড কারেক্ট কিনা, ভুল হইলে পরে তাকে একটা নোটিফিকেশন দিবে, একটা ওয়ার্কফ্লো যেটা, এই পুরো জিনিসটাই হইতেছে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলি। একটা সিস্টেম কীভাবে কাজ করতেছে, একটা প্রসেস কীভাবে কাজ করতেছে, এইটা হইতেছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো এটার অনেকগুলো অপশন আছে, যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টগুলো সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে দেখবো যে এই জিনিসগুলো কাজ লাগবে আর কি আমাদের। তো এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কখন প্রয়োজন হবে? এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একটা বিভিন্ন পার্ট থাকতে পারে, একটা প্রসেসের অনেকজন মিলে একটা প্রসেস কমপ্লিট করতে চাইতে পারে। যেমন আমরা যখন স্টুডেন্ট হিসেবে কোর্স রেজিস্ট্রেশন করতেছি, তো স্টুডেন্ট কি করতেছে, কোর্স ব্রাউজ করতেছে, ধরেন সাবমিট রিকোয়েস্ট করলো যে আমি একটা কোর্সটা নিতে চাইতেছি। সিস্টেম কি করবে, এটা নিতে পারবে কিনা, এলিজিবিলিটি আছে কিনা, প্রিরিকুইজিট আছে কিনা সেটা চেক করলো, সিট অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করলো, অ্যাডভাইজার কি করতেছে, এটাকে অ্যাপ্রুভ করতেছে। তো এই কোর্স রেজিস্ট্রেশনগুলো পুরোটা একটা ফ্লো, এর মধ্যে স্টুডেন্টেরও কিছু রোল আছে, সিস্টেমের কিছু রোল আছে, অ্যাডভাইজারেরও কিছু রোল আছে। তো এটাকে আমরা বলি সুইমলেস হ্যান্ডস অফ, যে অনেকজন মিলে একটা প্রসেসকে কন্টিনিউ করতেছে, একটা ওয়ার্কফ্লো কমপ্লিট করতেছে। তো এই পার্টটা হচ্ছে সুইমলেস হ্যান্ড অফ। তো ওয়ার্কফ্লো করতে গেলে শুধুমাত্র যে একজনই করবে ব্যাপারটা তা নাও হতে পারে, অনেকজন মিলে একটা প্রসেসের মধ্যে ইন্টারেক্ট করতে পারে, একটা প্রসেসের মধ্যে থাকতে পারে। তো এই জিনিসগুলোই আসলে আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখবো যে কীভাবে আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বানাইতে হয়। অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এইগুলা কম্পোনেন্ট, তো এই যে ডট দেখতেছেন একটা গোল্লা যেভাবে আমার দাগ দেওয়া আছে, সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যখন আপনি দেখবেন যে এরকম ফিল করা ডট, দ্যাট মিনস এটা হচ্ছে আমার প্রসেসের স্টার্ট, এখান থেকে আমার প্রসেস স্টার্ট হচ্ছে। তারপরে এরকম সার্কেল করা, যেটা সার্কেল না মানে রেক্টেঙ্গেল, যেটা এটা মানে হইতেছে এইখানে হইতেছে একটা অ্যাকশন আছে বা কোনো একটা অ্যাক্টিভিটি আছে, কোনো একটা প্রসেস হচ্ছে এখানে, ঠিক আছে। দেন হইতেছে একটা ডিসিশন, যে ইয়েস অর নো, ট্রু অর ফলস, যে স্টুডেন্ট লগ ইন করছে, লগ ইন করার পরে তার পাসওয়ার্ডটা কারেক্ট অথবা রং, পাসওয়ার্ড কারেক্ট হলে কী করবে, যদি ইনকারেক্ট হয় তাহলে কী করবে সিস্টেম, সেটা হচ্ছে ডিসিশন। তো অনেকগুলো কাজ মনে করেন একসাথে যখন মার্জ হচ্ছে, 2-3টা কাজ একসাথে কমপ্লিট হচ্ছে, তখন সেটাকে বলে মার্জ, যে এই 2টা কাজ একসাথে কমপ্লিট হওয়ার পরে আমরা এখন কি করতে চাচ্ছি সেটাকে বলে মার্জ। এটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। সিরিয়ালি প্যারালাল টাস্ক করা, তারপরে প্যারালাল টাস্ক একসাথে জয়েন করা, আবার লাস্টে যখন শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এরকম ফিল্ড ডটের ডান উপরে যখন আমরা একটা গোল্লা সার্কেল দিই, এটাকে বলতেছি ফাইনাল, মানে এখানে শেষ, প্রসেস শেষ। তো এটা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ। তো এই মাঝখানে হইতেছে এই জিনিসপত্রগুলো আসবে, এটাই আমরা এখন একটা প্র্যাকটিক্যালি দেখবো আর। তো এই জিনিসগুলো সম্পর্কে আরও ডিটেলস এখানে বলা আছে, যে ইনিশিয়াল নোটটা আসলে বোঝাচ্ছে যে কখন আমাদের কোন এই নোটটা দিয়ে শুরু হলো কাজটা। আর অ্যাক্টিভিটি এই পার্টটা হচ্ছে আমরা সাধারণত ভার্ব নাউন ইউজ করি। আমরা ইউজ কেসের ক্ষেত্রে চিন্তা করতে দেখছিলাম যে আমাদের ভার্ব নাউন ইউজ করতে হয় একটা প্রসেসকে ডিফাইন করার ক্ষেত্রে, যেমন চেক ইনভেন্টরি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে লিখতে হবে যে এইটা হচ্ছে আমার অ্যাকশন, তো প্রত্যেকটা অ্যাকশনকে আমাকে এইভাবে করে লিখতে হবে। ডিসিশন নোটের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের এই ডিসিশন নোট হতে গেলে আমাদের ডায়মন্ড শেপে লিখতে হয়। ডিসিশন নোটে আমাদের অ্যাটলিস্ট মনে করেন 2টা স্টেপ থাকবে, একটা ধরেন ভ্যালিড, ইনভ্যালিড, ইয়েস, নো, হোয়াটএভার যেটাই থাকুক আমাদেরকে একটা গার্ড দিয়ে লিখতে হয়। দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ভ্যালিড, একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইনভ্যালিড। তো লজিকগুলো কি হবে, আমরা সাধারণত এই লজিকগুলো ডিসিশন নোটের মধ্যে লিখি, ইয়েস হলে কোন দিকে, নো হইলে কোন দিকে, এটা আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে বুঝাই দিই যে এইভাবে আসতেছে। তো সাধারণত ডিসিশন নোটের মধ্যে একটা প্রসেস আসে, সেখান থেকে ভাগ হয়ে যায়, ইয়েস হইলে এদিকে যায়, নো হইলে এদিকে যায়, সামহাউ এরকম করে আমাদের ভাগ করে দিতে হয়। মার্চটা আমরা যখন আসবে তখন আমরা দেখবো না যে কীভাবে আসলে মার্চটা কাজ করে, তাহলে পরে এক্সাম্পল দিয়ে দেখলে বোঝা যাবে।
ফর্ক জয়েন সেগুলো সেম। অনেকগুলো একটা টাস্ক যখন ভাগ হয়ে যেতেছে মাল্টিপল টাস্কে, যেমন আমার প্রসেস অর্ডার করলাম, সাবমিট অর্ডার করলাম, আমার নোটিফিকেশনও যাচ্ছে, আমার ইনভেন্টরিতে একটা স্ট্যাটাস যাচ্ছে, ঠিক আছে, এরকম অনেক কিছু হইতে পারে। তো একটা কাজে আমার ভাগ হয়ে যেতেছে, সেই সব ক্ষেত্রে আমাদের এখানে ফর্ক নোট বলে। আবার অনেকগুলো কাজ যখন মার্জ একসাথে হয়ে যেতেছে তখন এটাকে জয়েন নোট বলে। আর এটা হচ্ছে ফাইনাল নোট, আমার প্রসেস শেষ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখলে আর একটু ক্লিয়ার হবে। এটা আসছে হ্যাঁ ওই যে দরজা। তো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম লগইনের ফ্লো দেখানো হয়েছে, অ্যাক্টিভিটি এখন একটা সিম্পল এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। তো এই যে এটা আমাদের এটা একটা ইনিশিয়াল নোট স্টার্টিং হয়েছে, এখানে এটা দেখে বুঝতেছে এখানে স্টার্ট হইতেছে। এখানে ধরেন যে ইউজার হইতেছে একটা ক্রেডেনশিয়াল ইনপুট করলো, তো আমরা হইতেছে এই দাগ দিয়ে আমরা বুঝাইতেছি যে এখান থেকে এখানে যাচ্ছে, যে সিস্টেম শুরু হইলো, ইন্টারপ্রিটেশন দিল, দেওয়ার পরে আমার একটা ডিসিশন স্টেজে আছে এই ক্রেডেনশিয়াল আইদার ভ্যালিড কিনা। ক্রেডেনশিয়ালটা দিলে এটা তো দুইটা স্টেজ হতে পারে, ভ্যালিড হতে পারে অথবা ইনভ্যালিড হতে পারে। যদি ইনভ্যালিড হয় তখন হইতেছে আমরা এদিকে যাব, যদি নো হয় তখন আমরা আবার ইন্টারপ্রিটেশন দিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা সাধারণত ডিসিশনগুলোকে এই গার্ড দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, ইয়েস নো হোয়াটএভার, ভ্যালিড ইনভ্যালিড হোয়াটএভার যেটাই হোক। তো এই ডিসিশন নোট আইদার এদিকে যাচ্ছে নয়তো এদিকে যাচ্ছে। তো আপনি বুঝতেই পারতেছেন যে যখন নো আসবে তখন বারবার খালি ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে যাচ্ছে না। যখন ইয়েস আসতেছে তখন হচ্ছে এখানে দেখেন একটা নোট আসলো, এখানে কিন্তু দুইটা কাজ করছে, একটা হচ্ছে ড্যাশবোর্ড লোড করছে, আর একটা হচ্ছে সিস্টেম তাকে অ্যালার্ট দিচ্ছে যে আপনি লগ ইন করছেন। তো কাজ এখান থেকে ভাগ হয়ে গেছে, ফর্ক হয়েছে, এটাকে প্যারালাল কাজ বলি আমরা। এটা একটা এই ইয়েস এর মধ্যে প্যারালাল দুইটা কাজ একসাথে হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ফর্ক বা জয়। তো শেষ, আমার ইন্টিগ্রেশন করে ড্যাশবোর্ড চলে আসছে, আমার প্রসেসটা ডান। এটাকে আমরা বলতেছি আবার মার্জ করে ফেলা হচ্ছে, দুইটা কাজ শেষ করে মার্জ করে একটাতে ব্যাক করছে, এবং এইটার মানে হচ্ছে ফাইনাল নোট বা এন্ড, আমার প্রসেস এন্ড হয়ে গেছে। তো এইটা দেখে বুঝতে পারতেছেন যে একটা সিস্টেম কিভাবে কাজ করবে। স্যার মার্জের ডায়মন্ডটা তাহলে কোথায় লাগে? এই যে মার্জের ডায়মন্ড এখানে লেখা নেই, এটা ডাইরেক্ট এখানে বসাই দিচ্ছে, ঠিক আছে, মার্জের ক্ষেত্রে ডায়মন্ড দিতে হয়, আসবো একটু পরে। তার কোনো কনফিউশন আছে এখানে? জয়েন আর ফর্ক একই জিনিস, মানে জয়েন করতে বা ফর্ক করতে দুইটা একই, মানে একসাথে মার্জ করা। ওরে ভাই ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে, কি ডেটা ফ্লো হইতেছে, আর এটা হইতেছে প্রসেসটাকে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে টিকিট বুকিং এর একটা অ্যাক্টিভিটি ফ্লো দেওয়া আছে। তো এখানে বলা আছে যে ডিসিশন টিকিট বুকিং এর ক্ষেত্রে কি হবে না হবে। তো আমরা যদি ফ্লোটা বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমার স্টার্টের শুরুতেই আমাকে বলতেছে যে একটা ডিসিশন চলে আসছে। ডিসিশন মানে হইতেছে যখন আমরা ডায়মন্ড শেপ দেখবো দ্যাট মিনস এটা একটা ডিসিশন। তো যদি ভিআইপি হয় তখন আমরা বাম দিক দিয়ে যাব, যদি সে রেগুলার হয় তাহলে ডান দিক দিয়ে যাবো। তো যদি ভিআইপি হইলো তখন ভিআইপি সিটগুলো পাবে এবং সেখান থেকে সিলেক্ট করতেছে, যদি রেগুলার হয় সে রেগুলার সিটগুলো পাবে সেখান থেকে সিলেক্ট করতেছে। যেটাই সিলেক্ট করুক তার এখন এটাকে মার্জ করা হয়েছে, এটা হচ্ছে সেই মার্জের ক্ষেত্রে দেখেন কোনো গার্ড নাই, এটাই হচ্ছে আমার পার্থক্য। ডিসিশন নোটের ক্ষেত্রে আমার গার্ড আছে, দুই পাশে কোনটা কোন পাশে যাবে, কিন্তু মার্জ হচ্ছে যখন এখান থেকে একটা কাজ, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, দুইটা টাস্কই একই কাজ করবে, এরপর থেকে এখান থেকে এসে আমরা মার্জ হয়ে গেল, এটাকে আমরা বলতেছি মার্জ। বুঝে গেছে? মার্জের জয়েন তাহলে একসাথে কাজ করে? জয়েন আপনি এখানে দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে যেহেতু দুইটা কাজ একসাথে হয়েছে, একসাথে হয়ে আবার একটা কাজের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে মার্জ করতেছে। সেটা চাইলে মার্জ না করে আমরা যদি জয়েন করতে পারতাম না, যে ফোরটা জয়েন এরিয়া থেকে না, ওটা তো দুইটা আলাদা টাস্ক যখন আসতেছে সেই ক্ষেত্রে, কিন্তু দুইটা তো এটা একই কাজ, এখানে একটা ইন্ডিভিজুয়াল কাজ আসতেছে, এখানে একটা ইন্ডিভিজুয়াল কাজ আসতেছে, এটা আলাদা আলাদা কাজ, এইখানে এসে মার্জ হচ্ছে। যেটাই করুক আমরা দুজনে মিলে আবার এক জায়গা থেকে জয়েন হলাম, মার্জ হয়ে একটাতে যাব। হ্যাঁ, তো যেটাই হোক আমাকে কি করতেছে, মার্জ করে আমাকে এখন প্রসেস পেমেন্টে যাচ্ছে, যে আমাকে এখন পেমেন্ট করতে হবে। পেমেন্ট হওয়ার পর আবার এখানে একটা ডিসিশন আসছে যে পেমেন্ট স্ট্যাটাসটা কি, আইদার এটা সাকসেস হচ্ছে অথবা ফেল হচ্ছে। তো ফেল হলে পরে কি হতেছে, বুকিং ফেল, আমার প্রসেস এন্ড, কিন্তু রিট্রাইয়ের কোনো সুযোগ দেয়নি।
ঠিক আছে, সিস্টেম এখানে শেষ। আর এইখানের ক্ষেত্রে দেখেন যখন ইস্যু হলো, ইস্যু করার পর এখানে আরেকটা টাস্ক দেওয়া আছে যে যদি সাকসেস হয় তাহলে আরেকটা টাস্ক ইস্যু ডিসিকেট করতে হবে এবং এই প্রসেসটা বুকিং সাকসেসফুল শেষ, এন্ড। তো এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। তো দুইটা এন্ড থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেসে দুই রকমের এন্ড থাকতে পারে। তার কোনো কনফিউশন? স্যার জয়েন আর মার্জের পার্থক্যটা আরেকবার। জয়েন হতেছে যখন আমাদের এটা যদি দেখেন এই যে দুইটা কাজ যখন শেষ, এইটা প্যারালালি শেষ, এটাও প্যারালালি শেষ, তারপরে হতেছে আমরা এখানে জয়েন করে দিলাম, এরপরে আমাদের আর কোনো কাজ নেই, এটা নিয়ে আমরা কোনো কিছু করতে চাচ্ছি না, শেষ। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই দুটা শেষ হওয়ার পরে আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, তখন আমরা এটাকে মার্জ করব, মার্জ করে আবার একটা টান দিয়ে কাজ করতে থাকবো। স্যার হুম, স্যার এই প্রসেসগুলো তো মোটামুটি ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়। হ্যাঁ, এটা flow chart। কেন দরকার? কি ডায়াগ্রাম? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা একটা অ্যাডভান্স পার্ট। অ্যাক্টিভিটি আমরা যখন ফ্লো চার্টে দেখি, ফ্লো চার্টে এরকম ভাবে দেখি না, আরো সিম্পল ভাবে দেখি। তো কোর্স রেজিস্ট্রেশনের একটা ফ্লো আছে, না সিস্টেম একটা প্রসেস বলা আছে। স্টুডেন্ট সার্চ করবে, প্রিরিকুইজিট চেক করবে, অ্যাভেলেবল আছে কিনা, থাকলে সিলেক্ট করবে, যদি কোনো কনফ্লিক্ট থাকে তাহলে করে দেখাবে, আর রেজিস্ট্রেশনটা কনফার্ম করবে আর কি। তো এটাই ফ্লোটা কিভাবে দেখানো যায় সেটা এখানে দেখাইছে। এটার ভিতরে তিনটা অ্যাক্টর আছে, অ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট, একটা সিস্টেম, একটা অ্যাডভাইজার। তো প্রথমে স্টুডেন্ট কি করতেছে, সার্চ করতেছে, সার্চ করার পর এটা হচ্ছে প্রসেস স্টার্ট হলো, স্টুডেন্ট সার্চ করলো, সার্চ করার পরে সিস্টেম কি করতেছে, এই প্রিরিকুইজিট চেক করতেছে। চেক করার সময় সে দেখলো যে তার কোনো আছে কিনা, কি বলে, ডিসিশন আছে কিনা, যে বেট করতেছে কিনা। যদি নো হয় তখন অ্যাডভাইজারের কাছে একটা অপশন চলে যেতেছে যে সে হতেছে ওভাররাইড করতেছে। আর যখন ইয়েস হইলে পরে সে কি করতেছে, চেক সিট, মানে তার কাছে অপশন চলে আসে, তখন আর এই অ্যাডভাইজারের কাছে যাচ্ছে না। যদি সে সিটটা অ্যাভেলেবল থাকে, নো, যে আবার সে অ্যাডভাইজারের এখানে একটা সুযোগ পাচ্ছে, এটা অ্যাডভাইজারের কাছে গেল। যদি ইয়েস হয়, সেই এখানে সিস্টেমটা কি করলো, তখন প্যারালালি দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে সেন্ড ইমেল আর একটা হচ্ছে আপডেট বিল। তো এইখানে আবার কি করছে, এখানে হচ্ছে ফরওয়ার্ড করছে, দুইটাকে আবার কাজে একসাথে করে আবার আরেকটা কাজ করে ফেলছে, দুইটা কাজ মিলায় একটা কাজকে আবার মিলাই ফেলছে। এটা একসাথে হচ্ছে সেন্ড ইমেল, আপডেট বিলিং, তারপরে হচ্ছে স্টুডেন্টের কাছে রেজিস্ট্রেশনের জন্য চলে যাচ্ছে। ঠিক আছে, দুইটা কাজ একসাথে ফরওয়ার্ড হইলো, মার্জ করে স্টুডেন্টের কাছে চলে গেল কনফার্মেশন করার জন্য। ফর্কের ক্ষেত্রে কি এরকম যে দুইটাই হবে, আর জয়েনের দুইটা তিনটা অনেকগুলো হইতে পারে। জয়েনের ক্ষেত্রে বুঝি না। ওখানে তো স্যার ওই যে দুইটা অপশন ছিল আগের ডায়াগ্রাম, মানে মার্জ আর জয়েনের মধ্যে বিকাশ। মার্জের ক্ষেত্রে মার্জের শুধু দুটো আসতে হবে। দুটো থেকে যেমন একটা হবে না, মানে আমি তো যে হ্যাঁ, দুইটা থেকে একটা আসবে, হ্যাঁ। ফর্কের ক্ষেত্রে কি দুইটাই হবে একসাথে এরকম? ফর্ম ক্ষেত্রে দুইটা বা তিনটা অনেকগুলো হইতে পারে, যতগুলো আছে সবকটা টাস্ক একসাথে আসবে, একসাথে হয়ে তারপরে হচ্ছে সে আরেকটা টাস্ক। এটার ক্ষেত্রে তো মার্জ হইতো না। হ্যাঁ, ওইটাই বলছি। কারণ দুইটা একসাথে তো আরেকটা টাস্ক হচ্ছে। এখানে তো parallel করে যাচ্ছে। প্যারালালি হইতেছে, হ্যাঁ, দুইটাই হইতে হবে। আচ্ছা, মার্জের ক্ষেত্রে যেমন একটা হবে আর হ্যাঁ, একটা হয়ে আসতে পারছে, হ্যাঁ। একটা থেকে ভাগ হবে, ডিফারেন্ট কাজ না। দুইয়ের অধিক হলে ফরকে তো না, দুইয়ের তো অধিক আলাদা আলাদা করতে কোনো কথা না। আপনার যখন ইয়েস আসলো, ইয়েস আসার পরে দুইটা আলাদা আলাদা কাজ হইলো, কাজ হওয়ার পরে যখন এটা ইন্ডিপেন্ডেন্টলি আবার কি করতেছে, এই দুইটা কাজ আবার আলাদাভাবে করতে হবে। প্যারালালি কি শুধু দুইটা হইতে পারে নাকি দুইটার বেশি হইতে পারে? দুইটা বেশি হতে পারে, হ্যাঁ, এটাই। যেমন আমি বলতে যাচ্ছি, কিন্তু দুইটার বেশি হতে পারে, হ্যাঁ। কিন্তু ডিসিশন তো তখন মনে হয় দুইটার ভিতরে নিতে হবে। যখন না, এখানে ডিসিশনের কোনো কিছু নাই। এখানে না স্যার, অন্য জায়গায় যদি ডিসিশন মেকার, যেমন ওখানে ছিল ভিআইপি আর একটা রেগুলার, তখন তো দুইটার ভিতরে আমরা কম্পেয়ার করলাম না, মানে ডিসিশন নিলাম না। এটা একবার দেখা যাচ্ছে। এই যে ভিআইপি আর রেগুলার, তো এখানে যখন আসলো তখন কি করতেছে, এখানে একটা মানে এই কাজ একটা, এটা আরেকটা আলাদা কাজ, এটা একটা কাজ, এটা আরেকটা কাজ, এই দুইটা কাজকে আমরা কি করতেছি, মার্জ করতেছি। দুইটা ডিফারেন্ট জিনিস, এটা এক রকমের টাস্ক, এটা আরেক রকমের টাস্ক, এই দুইটাকে এক করে আমরা বলতেছি যে এখন এটা প্রসেস করবে। এটা আইদার এদিক থেকে আসতে পারে, আইদার এখান থেকে আসতে পারে। এটা কি অনেকটা এরকম যে আমরা ডিসিশন নোট দিয়ে যেগুলো দুইটা আলাদা জিনিস, হ্যাঁ। এটা কি অনেকটা এরকম যে ডিসিশন নোট দিয়ে যেগুলো আলাদা করবো ওইগুলো হচ্ছে আমরা মার্জ ডিসিশন নোট তো এখানে, ডিসিশন নোটে তো আমার গার্ড থাকবে,
ইয়েস অর নো, কিন্তু এখানে কি হবে, এখানে যখন আসলো আইদার ভিআইপি দিয়ে এসে এখানে জয়েন হবে, নয়তো এখানে রেগুলার দিয়ে এসে এখানে আসবে। ও দুইটা তো একসাথে আসার কোনো চান্স নেই। আসতে হবে? আসতে হবে না তো, কিন্তু এইটার ক্ষেত্রে দেখেন দুটো একটা এখানে দেখেন, এখানে যখন আসলো এটা সেন্ড ইমেল আপডেট মেল একসাথে করে দেন হইতেছে কনফার্মেশন আসতেছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে সেন্ড ইমেল থেকে এসে এখানে আসবে বা আপডেট বিলিং করে এখানে আসতেছে, এরকম কিন্তু হওয়ার চান্স নাই। হ্যাঁ, দুইটা একসাথে হইতেছে দেন হইতেছে আমরা কনফার্মেশন করতেছি, মার্জ হইলো দুইটা কাজ করে দেন আমরা কনফার্ম থেকে আবার এটা হচ্ছে অ্যাডভাইজারের কাছে আসতেছে, জেনারেল ট্রান্সক্রিপ্ট এবং প্রসেসিং। ওই যে স্যার বললেন না মার্চ হলো দুইটা কাজ, এই জন্য জিজ্ঞাসা করতেছি যে তাইলে তো মার্জ মার্চে বলতে মার্জ না, সেটা মানে কি বলে জয়েন করলাম, দুইটা কাজ শেষ হইলে পরে তখন আমরা কনফার্মেশন করতেছি। 11 নম্বর 12 নম্বর স্লাইডে কিভাবে লেখা আছে? 11 নম্বর 12 নম্বর স্লাইডে কিভাবে লেখা আছে ওটা কি আমরা স্ক্রিন করে এসেছি? এখানে লেখা ছিল স্যার, এই যেমন এখানে লেখা আছে না ফর্কের ক্ষেত্রে এক্স্যাক্টলি 1 ইনকামিং এজ, ইনকামিং এজ, হ্যাঁ আর হচ্ছে আউট হতে পারবে হচ্ছে মাল্টিপল, হুম। আর জয়েনের ক্ষেত্রে মাল্টিপল এজ ইনকামিং হতে পারবে কিন্তু এক্স্যাক্টলি 1টা হ্যাঁ না, আমার কথা হচ্ছে মার্জ নেই, হ্যাঁ মার্জে গেলেও তো লেখা আছে। মার্জের ক্ষেত্রে বলা আছে এই যে মার্জ না, মার্জের ক্ষেত্রে মেনি ইনকামিং ওয়ান আউট, ঠিক আছে? এইটা ডিসিশন না, যে কোনো একদিকে যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেদিকে যাবে সেদিকে যাবে, যে কোনো একদিকে সে মুভ করবে। আচ্ছা এন্ডের ডিসিশন ব্রাঞ্চ, হ্যাঁ বুঝছি। যে কোনো একদিকে সে মুভ করতেছে। না লাগবে না, আচ্ছা স্যার লাগবে স্যার, এত কিছু এটা এফোর পেপার থাকলে স্যার ব্রেন ঠান্ডা থাকে। ওকে, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে অনলাইন অর্ডার প্রসেসিং। অনলাইন অর্ডারকে প্রসেস করা যেতে পারে সেটা দেওয়া আছে এখানে। সিম্পলি দেখানো হচ্ছে যে ব্রাউজ করলো, অ্যাড টু কার্ট করলো, শিপিং এন্ড পেমেন্ট ইনফরমেশন দিল, এটা শর্টকাটে দেখাইছে, এটা আরো ভাগ করতে হয় আসলে। তো এখান থেকে আসার পরে দুইটা কাজ একসাথে হইতেছে, একটা ফ্রড চেক হইতেছে আবার হোল ইনভেন্টরিও হইতেছে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা হওয়া উচিত ছিল, এই ফ্রড চেকের পরে কিন্তু কোনো কিছু করে নাই, মানে ফ্রড চেক জাস্ট করছে, কিন্তু তারপরে সে কনফার্ম অর্ডার করে দিতেছে। হ্যাঁ, অ্যাকশন দেওয়া উচিত ছিল, এটা দেওয়া দেয় নাই আর কি, তো এটা আরো ভাগ হইতে পারতো। তো এখানে সে দুইটা কাজ করে আবার কি করলো, ফ্রড চেক এবং হোল ইনভেন্টরি দুইটা কাজ করে আবার মার্চ করে দেখতেছে স্টকে আছে কিনা। যদি স্টকে না থাকে সেই ক্ষেত্রে নোটিফাই করতেছে ওনারকে, আর যদি নোটিফাই ওনার করে প্রসেস শেষ। এখানে চাইলেও আপনি আরেকটা টান দিয়ে গোল্লা দিয়ে দিতে পারতেন, আবার এখানে টান দিয়ে গোল্লা দিয়ে টান দিচ্ছে দিয়ে দিতে পারতেন। তো ইয়েস হলে কনফার্ম অর্ডার করে প্রসেস শেষ হয়ে যাচ্ছে। স্যার ফ্রড চেকার ওখানে হচ্ছে ডিসিশন ইউজ করলেই তো হয়। হ্যাঁ, ডিসিশন ইউজ করলে হয়তো, ডিসিশন ইউজ করে তারপর আপনি স্টক চেক করতেন, হইতেই পারতো। আপনি এই প্রসেসটা কিভাবে করতেছেন, মানে চায় না এটা করতে, চেক দিতে পারে, তাই না? ওনার চায় না। দেখাইছে ভাই তো এটা ইউজ কেস যেভাবে আসছে সেইভাবে হতেছে আপনাকে ডায়াগ্রামটাকে চেক করতে হবে, ডায়াগ্রামটা তৈরি করতে হবে, এই হলো কথা। যেটা দেখতে অড লাগলেও এটাই কারেক্ট হবে তখন। ইউজ কেস কি বলছে আপনাকে সেই অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে। তো এটা হচ্ছে বিষয়, কারণ কোনো কনফিউশন আছে আপনি নিয়ে। তো এটা হচ্ছে ভ্যারিয়েশন বাই এসকেএসএস, যে কি কি ভুল আপনারা করেন। এখানে কোনো স্পেলের কুড়ি লেখা যাবে না, যদি অনেকে মনে করতে হবে স্পেলের কুড়ি লিখে ফেলা যায়, ঠিক আছে? তো ভ্যালিডেট ফ্রম ফ্লিপ 3 বা এরকম কোনো কথা তো বলা যাবে না, ঠিক আছে? প্রপারলি যেভাবে লেখা আছে সেভাবে বলতে হবে। যে আনলেবেল ডিসিশন পাথ, মনে করেন ডিসিশনের পরে কই যাবে, এই যে কোনো ভ্যালিড বা ইনভ্যালিড কি একটা অ্যাকশন তো আসবে, সেই অ্যাকশন মানে ডিসিশন কিছু লেখা নেই, ভ্যালিড নাকি ইনভ্যালিড কিছু লেখা নেই, তাহলে তো হইলো না, ডিসিশন দিয়ে কই যাবে সে, ঠিক আছে? সেগুলো লিখতে হবে। কোনো ফাইনাল লোড নাই, এন কোথায় আছে সেটা বলতে কিছু লেখেন নেই। আনব্যালেন্স সর্ট জয়েন এরকম কোনো কিছু যদি না থাকে, ব্যালেন্স না থাকে, এক টান দিয়ে টান দিচ্ছেন কিন্তু একটাই করেই যেতেছে, তাহলে তো তাকে আর জয়েন করার দরকার ছিল না, তাই না? বা মাল্টিপল টাস্ক না হলে পরে জয়েন করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে প্রপারলি ডায়াগ্রামটা তৈরি করেন আর কি, কোনো জায়গায় মিস না হয়, সেই জিনিসগুলো এখানে বলা আছে, করে নিয়ে তাহলে ক্লিয়ার হবে। তো ডিএফডি এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামের পার্থক্যটা কি তাহলে? ডিএফডিতে হতেছে আমরা কি করতেছি, একটা এক্সটার্নাল এন্টিটি কিভাবে কাজ করতেছে, ডেটাটা পাস করতেছে, যে আপনার কোশ্চেনের অ্যান্সার এখানে আমি জানলাম আপনি কোশ্চেন করবেন, আগে করে বলছেন, ঠিক আছে? তো আগে ডেটাটা কিভাবে ফ্লো করতেছে, যে ইউজার একটা সিস্টেম আমাকে ইউজারের ডেটা পাস করতেছে, ইউজার নেম পাসওয়ার্ড পাস করলো, এই ডেটাটা কিভাবে মুভ করতেছে ডেটাবেস পর্যন্ত সেটা দেখাই দিচ্ছে। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি করলো, জাস্ট ওয়ার্ক ফ্লোটা, এইটা হইলে কি হবে ওইটা হইলে কি হবে সেই জিনিসটা মিন করতেছে,
তো এইটাই হচ্ছে ডিএফডি এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামের পার্থক্য। বুঝে গেছে? ক্লিয়ার? ডিএফডি আর নাই, কোনো কনফিউশন না যদি না থাকে। অনেক রকমের ডায়াগ্রাম দেখবো, মনে হইতে পারে যে সব কটা সেম, এরকম এরকম একই একই লাগতে পারে, ঠিক আছে? সো ক্লিয়ার থাকতে হবে যে কোন পারপাসে কোনটা ব্যবহার করতেছি। ডিএফডি তো হতেছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। আমরা সিস্টেমে একটা ডেটা আসলো, একজন একটা ডেটা দিল, কি ডেটা দিল, এই ডেটাটা এই প্রসেসে আসলো, প্রসেসের পরে কার কাছে পাঠালো, কি ডেটা নিয়ে পাঠালো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি যে কিভাবে ডেটাটা মুভ করতেছে এবং রিটার্নে আবার কিভাবে ডেটাটা সিস্টেম থেকে এই অ্যাক্টরের কাছে পাস করলো, ডেটাবেস থেকে। হ্যাঁ, ঘোরাফেরা করতে ডেটাবেস থেকে আসতেছে, ডেটা থেকে ডেটা যাচ্ছে। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে প্রসেসটা কি, ইয়েস নো, ডিসিশনটা কি, এই জিনিসগুলো আমরা দেখি, ঠিক আছে? ওকে, সো এখানে আরো কিছু বলা আছে যে এই জিনিসগুলো করা যাবে না, যদিও আপনার ল্যাবে দেখা যাবে এগুলাই করবেন, এগুলো পরে খেয়াল করে নিয়েন যে এগুলো করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে। দেন হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। এখন আমরা কোড লেভেলে চলে যাচ্ছি, ঠিক আছে? এতদিন কিন্তু আমরা ইউজার লেভেলে ছিলাম, উপরের দিকে ছিলাম, আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কোডের দিকে যাচ্ছি, ঠিক আছে? আপনারা টের পাচ্ছেন না, বাট আস্তে আস্তে কিন্তু আমরা ওই দিকে চলে গেলাম। তো এই যে সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে কোড লেভেলের কাজ। কেউ জাভাতে কোড করতে পারে, কেউ পিএইচপিতে কোড করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারে। আমরা যেরকম কন্ট্রোলার বলি, সে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ভাষায় কিছু বলতে পারে, সার্ভিস যেটাকে বলি অন্য ভাষায় বলতে পারে। আমরা মাইস্কুয়েল ইউজ করতেছি, মঙ্গোডিবি ইউজ করতে পারি, অন্যজন ওরাকল ইউজ করতে পারে। সো এই জিনিসগুলোকে আসলে আমরা যে ডাইনামিক্যালি মানে জেনেরিকভাবে ডিফাইন করবো এখানে যে কিভাবে আসলে টাস্কটা করা যায়, ঠিক আছে? সো সেই জিনিসটাকে আমরা বলতেছি যে সিকোয়েন্স ডায়াগ্রাম, যে কোড লেভেলে আমরা কিভাবে ডেটাটা পাস করব, প্রসেসটা কি। তো সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের অ্যাক্টর থাকবে। অ্যাক্টর মিনস হচ্ছে যে এই কাজটা শুরু করলো সে, আমরা অ্যাক্টরকে চিনি অলরেডি, ঠিক আছে? তো মেসেজ মানে হচ্ছে যে অথ সার্ভিসে ধরেন আমি একটা মেথড লিখছি লগইন, ঠিক আছে? তারপর আরেকটা মেথড লিখছি ডেটাবেসে ভ্যালিডেট করার জন্য, লগইন মেথড থেকে সে ভ্যালিডেট ইউজার করতেছে, এরকম একটা মেথড তো আমরা লিখতেছি। তো এটা সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র যে কোডের ক্ষেত্রে আমরা লিখি ওটা তা না, বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে আমরা এরকম ওয়ে ব্যবহার করতে পারি। তো দ্যাটস ওয়াই জেনারিক ফরম্যাটে আমরা বলতেছি মেসেজেস। আমরা কখনো যে সার্ভিস কন্ট্রোলার এইভাবে টার্মটা ব্যবহার করি না, আমরা মেসেজ বলি, যাতে এটা জেনারিক ফরম্যাট হয়, জেনারিক হয়। সিস্টেম ডিজাইনটা আমরা বলতেছি না যে এটা শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করবো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েও হইতে পারে বা অন্য কোনো ওয়ার্ক ফ্লো দিয়েও হইতে পারে ডিজাইনটা। যেমন আপনি ইউনিভার্সিটি কিভাবে চলবে এর সিস্টেম ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে তো আপনার এখানে কন্ট্রোলার সার্ভিস আসবে না, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা এর জন্য বলতেছি মেসেজেস। তো আমরা বোঝার সুবিধার্থে বিভিন্ন কোডের এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আর বুঝে গেছে? আর কোনো কনফিউশন আছে? তো আমাদের লাইফলাইন আছে T0, T1, T2, প্রথম সময় কি করে, প্রথমে কে, সেকেন্ডে কে, থার্ডে কে, যে প্রথমে কন্ট্রোলার, তারপরে সার্ভিস, ঠিক আছে, তারপরে কি ডেটাবেস, এরকম সিকোয়েন্স আছে না, সেই জিনিসগুলো হইতেছে আমাদের এখানে আস্তে আস্তে সিরিয়ালি আসবে। তো এক্সাম্পল দিলে পরে হয়তো বা ক্লিয়ার হবে। যেখানে একটা টাইম ফ্লো বলা আছে, এটা দেখলে পরে বুঝতে পারবেন যে আমাদের একটা মেসেজের টাইমলাইন ফ্লো দেওয়া আছে, যে ইউজার কি করতেছে, সিস্টেমে একটা টোকেন পাস করবে, অথেন্টিকেট টোকেন, অথেন্টিকেট একটা মেথড, এখানে ইউজার একটা টোকেন পাস করছে সিস্টেমে। তো সিস্টেম ডিপেন্ডস অন এটা, যে ইউজার এখন কি, সিস্টেম এখন কি করতেছে, সেশনটাকে ভ্যালিডেট করতেছে। সিস্টেম অফ সার্ভিসে ধরনের একটা মেথড আছে ভ্যালিডেট সেশন, সেইখানে সে এই টোকেনটাকে ভ্যালিডেট করবে। দেন থার্ডে কি করতেছে, থার্ডে আরেকটা মেথড কল হইতেছে, সেটা হচ্ছে ফেস ডেটা। সেখানে ইউজার আইডি পাস করতেছে, সিস্টেম ডেটাবেস থেকে ডেটাটা নিতেছে, ইউজার ডেটাটা নিতেছে। এবং লাস্টে আবার কি করতেছে, ডিসপ্লে রেজাল্ট, সিস্টেম আবার এই ইউআই এর মধ্যে বা ইউজারকে ডেটাটা আবার রিটার্ন করতেছে। তো আমি এখান থেকে মেথড কল করতে করতে এই ফ্লোটা কি, T0 ছিল এখানে, এটা হচ্ছে T4, যে প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, যে প্রথম 0 সেকেন্ড এটা, 1 সেকেন্ড এটা, 2 সেকেন্ড এটা, 3rd সেকেন্ডে এটা, এইভাবে করে এই ফ্লোটা কি, সেটাই আসলে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। আমরা কোড লেভেলে এখন কথা বলতেছি আসলে, ঠিক আছে? তো এখানে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট আছে। অ্যাক্টর, আমাদের ক্লাসের নাম আছে, যে কোন ক্লাসের কোন অবজেক্ট বা কোন মেথডকে আমরা কল করতে পারি। এইটা অ্যারো দিয়ে আমরা বুঝাইতেছি হচ্ছে ডেটাটা যাবে কোন দিকে, আর রিটার্ন মেসেজ মানে বোঝাচ্ছি ডেটাটা তো গেল, আবার ব্যাক আসলো কিভাবে সেটা।
তো অ্যাক্টিভেশন মানে বলতেছে একটা কাজ শুরু হয়েছে, ব্লক করে ফেললো, যে একটা কাজ, একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট এখনো শেষ হয়নি। যেমন আপনি যখন কন্ট্রোলারে কল করছেন, কন্ট্রোলারের কল করা অবস্থা আরেকটা মেথড কল করছেন সার্ভিস থেকে, কন্ট্রোলার কিন্তু এখনো কাজ বাকি আছে, নিচে 2-3টা লাইন, তারপরে কিন্তু আমি সার্ভিসে চলে গেছি। তো তো কন্ট্রোলার চলতেছে, এই পাশে আবার সার্ভিস শুরু হলো, আবার সার্ভিস থেকে রিটার্ন করে আবার কন্ট্রোলারে আসলো। তো এইভাবে হচ্ছে আপনার এই অ্যাক্টিভেশন কাজ করতেছে, একটা অবজেক্ট যে কতক্ষণ অ্যাক্টিভ আছে সেটাকে বলতেছে আমরা অ্যাক্টিভেশন। তো এই জিনিসটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে পরে আসলে সুবিধা হবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এখানে দুই রকমের বিষয় আছে, একটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ, যেমন হচ্ছে একটা প্রসেস ধরেন এ, এরপরে যাচ্ছে বি তে, তো এ এবং বি সিনক্রোনাস, দ্যাট মিন্স হচ্ছে সলিড লাইন, যেটা বোঝাচ্ছে দেখেন অ্যারোটা হচ্ছে সলিড, যে চেক আউট থেকে অথরাইজেশনে যাইতে হবে, এটা ম্যান্ডেটরি, চেক আউট থেকে অথরাইজেশনে যাবে, স্কিপ করার কোনো ওয়ে নেই। কিন্তু অ্যাসিনক্রোনাস মেসেজের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, অ্যারেটা হচ্ছে সলিড, এটা নাই ওপেন, ফিল্ড না, দেখেন এটার ক্ষেত্রে ফিল্ড, কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ফিল্ড না। যেমন আপনি একটা অর্ডার প্লেস করলেন, সেম ইমেল নোটিফিকেশন, এটা অপশনাল, অ্যাসিনক্রোনাস মানে এটার উপরে অন্য কোনো প্রসেস ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? তো এটাকে বলতেছি আমরা অ্যাসিনক্রোনাস। তো রিটার্নের ক্ষেত্রেও সেম, বি থেকে এতে কোনো একটা রিটার্ন আসছে, কোনো একটা ভ্যালু বা কোনো একটা মেসেজ রিটার্ন আসছে। আর অ্যাক্টিভেশন বারটা দেখতে এরকম লাগে, আর এটাকে বলে টাইম ডিউরেশন, ওই উপরে ডট ডট দেওয়া, ড্যাশ দেওয়া, অ্যাকচুয়ালি এটাকে টাইম ডিউরেশন বলে, কতক্ষণ সময় আমরা আটকায় রাখছি, সময়টা আটকায় রাখছি, ঠিক আছে? এটা আমরা এক্সাম্পল দিলে পরে হয়তো দেখতে পারবো, বুঝতে পারবো। এখানে একটা বেসিক লগ ইন ফ্লো দেওয়া আছে, আমরা লেফট সাইড থেকে শুরু করবো। লেফট সাইডে হচ্ছে আমাদের অ্যাক্টর হচ্ছে ইউজার, আজমানের যে মনে আছে আমরা আসছিলাম আজমানেরকে, যে একটা গোল্লা দাগ দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাক্টর। সেই ইউজার কি করতেছে, আমরা একটা মেথড কল করছে, লগ ইন মেথড, যেখানে ইউজার এবং পাসওয়ার্ডটাকে পাস করছে। সে এই ইউআই এ সে তখন কি করলো, জার্নিটা শুরু করলো, যে এই ডেটাটা পাস করলো, এই অ্যারোটা মানে হচ্ছে এটা দেখেন একটা ফিল্ড অ্যারো, দ্যাট মিনস এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা একটার পর একটা যাইতে থাকবে, সিনক্রোনাস, রাইট? তো এখান থেকে আসার পরে সে কিন্তু এটা শুরু করলো, এখান পর্যন্ত আসলো, T0 যদি এটা ধরি, T0 থেকে এই পর্যন্ত আসলো, এটা কিন্তু এখনো চলতেছে। এই লগ ইন ইউআই থেকে সে কি করলো, অথেন্টিকেশন সার্ভিস, এই যেখানে লগ ইন ইউআই, এটা হইতেছে আমার একটা বাউন্ডারি বিন করতেছে, কারণ বাউন্ডারি বলতেছে এই কারণে কেউ মোবাইল ডিভাইস হতে পারে, কোনো ওয়েব ডিভাইস হতে পারে, এপিআই হতে পারে, এটা তো আমরা বলতে পারি না, দ্যাট মিনস আমরা জেনেরিক ফরম্যাটে বলতেছি বাউন্ডারি, লগ ইন ইউআইটাকে আমরা বলতেছি বাউন্ডারি। তো এইখান থেকে আসলো, সে কি করতেছে, ব্যাক এন্ডের অথেন্টিকেশন সার্ভিস, তো এটাকে আমরা বলি কন্ট্রোল, আমরা যেটা কন্ট্রোলারের নামে চিনি, আমরা জাভাতে যারা কোড করছি তারা কন্ট্রোলার চিনি। তো এই যে কন্ট্রোলারের কাছে ডেটাটা পাস করতেছে, ইউআই ডেটাটা কন্ট্রোলারের কাছে পাস করলো, তো সে তখন কি করলো, লগ ইন থেকে আরেকটা মেথড বানানো আছে অথেন্টিকেট, যেখানে ইউজার এবং পাসওয়ার্ডটাকে পাস করতেছে। দেখেন এই প্রসেসটা কিন্তু এখন শেষ হয় না, কারণ সে এখন আউটপুট দেখায় নেই, তো এটা কিন্তু রানিংয়ে আছে, এটাকে বলতেছে আমরা অ্যাক্টিভেশন বার, যে এই সময় চলতেছে, এখান থেকে তার কাজ শুরু হয়েছে, সে আটকায় ফেলছে অবজেক্টটা, এই লগ ইন ইউআইটা সে আটকায় ফেলছে, এবং এখানে অবস্থায় সে অফ সার্ভিসের কাছে চলে গেছে। তো অফ সার্ভিস আগে ফ্রি ছিল, এখানে এসে সে আটকে গেছে, বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? এই অবস্থায় সে কি করতেছে, অথেন্টিকেশন সার্ভিস কিছু একটা মেথড কল করতেছে, কি ডেটাবেসের কাছে, ফাইন্ড ইউজার নামক আরেকটা ডেটাবেসের কাছে কি করলো, সে রেপোজিটরি কল করলো বা হোয়াট এভার কল করলে কি হলো, এই অবস্থায় যে সে ডেটাবেসের কাছে চলে গেছে, বুঝে গেছে? আমার কিন্তু এই পর্যন্ত কিন্তু রানিং, এটা কিন্তু সে ভদ্রলোক চলতেছে, এইখানে ওই ভদ্রলোক চলতেছে। এইখানে কি করলো, সে এতটুকু সময় হইতেছে আমার ডেটাটা আনতে লাগছে, আনা মাত্রই সে কি করছে, যখন রিটার্ন করে দিচ্ছে ডেটাটা, এটা শেষ, এটা অ্যাক্টিভেশন বাউন্ডারি এন্ড হয়ে গেছে। দেন সে ইউজার ডেটা রিটার্ন করছে, রিটার্ন করার পরে ধরেন সে কোনো একটা ডেটা প্রসেস করতে আর কিছু সময় লাগছে, সময় লাগার পরে সে আবার কি করলো, তাকে টোকেনটাকে এখানে পাস করলো, এই যে দেখেন এই যে ড্যাশ মানে হইতেছে রিটার্ন করতেছে, এখানে ডেটা রিটার্ন করতেছে, এইটা রিটার্ন করলো, রিটার্ন করার পরে আবার ইউআই এর কাছে ব্যাক আসছে, ইউআই এর কাছে আসার পরে সেই ইউজারকে ড্যাশবোর্ডটা দেখাই দিচ্ছে। তো এইখানে এসে এটা শেষ হয়ে গেল। এক্সাম্পলটা বোঝা গেছে? কারো কোনো কনফিউশন সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে? স্যার এখানে তো লগইন সাকসেস হলে কি হয় এটা দেখেন না, এটা তো আমরা ওইখানে দেখে আসছি। এখানে যে কি হবে, এই যে অথেন্টিকেট হলে কি হবে, সেটা তো আমরা ওই যে ওয়ার্ক ফ্লোতে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দেখলাম, ওই মেথডগুলো ওইখানে লিখবো, এটা শুধু মানে জাস্ট সিকোয়েন্সটা। সিকোয়েন্স হ্যাঁ, একটা মেথড আরেকটা মেথডকে কল করতেছে, আরেকটা মেথড আরেকটা মেথডকে কল করতেছে, এরকম আরো ডিটেলস আছে। স্যার শুধুমাত্র টাইম ওয়াইজ, হ্যাঁ শুধুমাত্র টাইম ওয়াইজ, হ্যাঁ, টাইম ওয়াইজ, যে এটার পরে এটা, এটার পরে এটা, উপরে ঠিক এটা হচ্ছে টাইম ধরেন, ঠিক আছে, এটা টাইম অনুযায়ী সে যাচ্ছে। তার কোনো কনফিউশন এটা নিয়ে? আরেকটা এক্সাম্পল,
স্যার এগুলো কি আমাদের আঁকা লাগবে? হ্যাঁ আপনারা আঁকবেন। এগুলো কেমনে হবে? কাস্টমার ওয়েব এই যে অ্যাক্টর আজমানুরকে আঁকার কথা মনে নাই? ও ওইটা ওই যে আজমানুর ওইটাই। আজমানুরকে আমরা আঁকবো। এটা মানে প্র্যাকটিস করতে করতে আমরা ল্যাব করলে পরে ঠিক হয়ে যাবে। আমরা তো আজকে সময় কম পাচ্ছি আসলে, আপনাদের কাজ করে দিতে পারতেছি না। 2 ঘন্টা লেগে আমরা লিখবো। হ্যাঁ না, না। কালকে আমার বাসায় যেতে অনেক টাইম লেগে যায়। কালকে 1 মিনিট আগে পৌঁছেছি, আর গতদিন তো পৌঁছাতেই পারি না, রাস্তায় হ্যাঁ হ্যাঁ মিডিয়া তো খাতায় আঁকা লাগবে। হ্যাঁ মিডে খাতা আঁকা লাগবে। হ্যাঁ। সিটিতে কি করছেন? দুইটা খাতায় দেখা দুইটা যাক কি করেন। সিটিটা এখনো চিন্তার মধ্যে আছে, সিটিটা এখন ইমপ্লিমেন্ট হয়নি। প্রাইমেশন কোশ্চেন কেমন? স্যার আমরা তো প্রথম এটা আমিও তো ভাবি না, এরকমই কিছু একটা হবে আর কি, কিছু একটা হবে। আমরা তো ফার্স্ট টাইম চাইছি। আমিও তো ফার্স্ট টাইম, আপনাদের ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। আরে অ্যাসাইনমেন্ট দিলে বোঝা যাবে স্যার কিরকম কোশ্চেন করব। হ্যাঁ ওইটাই। ও অ্যাসাইনমেন্ট বাকি আছে আপনাদের, ও ভুলে গেছি। স্যার আপনি কি স্যার শেষ করে 4-5টা দিবে? না না না, ভুলে গেলে তো রাত্রে দিতে হবে। দেখি আজকে দিয়ে দেওয়ার আরে চেষ্টা করি। ভুলে গিয়ে পরে শেষে গিয়ে সব একলগে দিয়ে দেয়। আর রোজার মধ্যে তো মানে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরি পাই না, এই জন্য সমস্যা। টাইম দেখতে পারে। তাও তো 2-3টা যেহেতু সিটি যাওয়ার প্রিপারেশন আছে। হ্যাঁ 2-3টা কোড পুশ করেন নাকি? ওই তো এর জন্যই তো এত টাইম লাগে যায়, কারণ এর তো সমস্যা। এটা প্রত্যেকটা একটা একটা করে স্লাইড বানাইতে হয়। এই যে স্যার তো একবারই বানাবে, এর পরে সব সেমিস্টারগুলোতে তো খালি আর স্ক্রল নাই। স্ক্রল। না এটা ঠিক। তো আজকে এবার আর কি বোঝার জন্য বানাচ্ছি আর কি, আপনারা বুঝতেছেন কিনা, এটা আরেকটু ওইটাকে রিপাবলিশ করতে হবে, সুন্দর করতে হবে। তো অর্ডার চেক আউটের ক্ষেত্রে সিমিলারলি অ্যাক্টর চেক আউট দিয়ে কার্ড পাস করলো, ওই বিওয়াই থেকে অর্ডার ম্যানেজার বা সামথিং কোনো একটা কন্ট্রোলার ডেটা পাস হইলো, যে স্টক চেক করার জন্য এটার জন্য এটা এন্টিটি বুঝাইতেছে, একটু ডেটা ছিল হয়তো বা, তো চেক স্টক করলো, সে যেটা অ্যাভেলেবল আছে সেটা পাস করলো, সিমিলারলি আবার ডেটা পাস করে ইউজারের কাছে ব্যাক করলো। তো এই পুরোটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ডেটাটা ট্রান্সফার হয়েছে, আমরা ইউআইটা আটকায় রাখছি, ঠিক আছে। আর এইখানে হইতেছে ইনভেন্টরি এতটুকু সময় আটকানো ছিল, এইখানে অর্ডার ম্যানেজার অবজেক্ট এতটুকু পর্যন্ত আমরা আটকায় রাখছিলাম। কার কোনো কনফিউশন এটা নিয়ে? হুম অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন মাধ্যমটা Activation যে ডট ডট গুলো হ্যাঁ, এখানে হচ্ছে ফ্রি আছে, টাইম শুরু হয় না, এইখান থেকে শুরু, T0 থেকে ধরেন T5 পর্যন্ত সে আটকায় রাখছে। তার মানে একটা অ্যাক্টিভেশন ভারের ভিতরে যদি আরেকটা কাজ শুরু হয় তাহলে মাস ওটা থেকে শর্ট হবে এটা। না হতেই পারে, এখন এটা প্যারালালি হইতে পারে, আমরা কমপ্লেক্স এখন তো ইজিতে আছে, একটু কমপ্লেক্স হলে পরে তখন বুঝতে হবে। তখন একসাথে প্যারালাল হলে পরে তো দুইটা একসাথে রান করতে হবে, হইতে পারে। এই যে এখানে এই যে এখানে আছে না, লাস্টের দিকে না হ্যাঁ একটা আছে অর্ডার সার্ভিসের অ্যাসিনক্রোনাস তো, এটা অ্যাসিনক্রোনাস না, হ্যাঁ সেটাই আছে, এটা দেখেন। তো এখানে কি দিছে, অনলাইন অর্ডার চেক আউট। তো কাস্টমার কি করতেছে, অর্ডার চেক করতেছে, এটা অ্যাপের ইউআই দেখাইতেছে, দ্যাটস ওয়াই এটা বাউন্ডারি হিসেবে অ্যাপ ইউআই বললো। ক্রিয়েট অর্ডার সার্ভিসে গেল, অর্ডার সার্ভিসে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা কাজ একসাথে গেছে, দুইটা মেসেজ অ্যাকচুয়ালি আমরা বলতেছি, একটা হচ্ছে প্রসেস পেমেন্ট আর একটা সেন্ড রিসিভ ইমেলটাকে পাস, মানে তাকে ইমেল পাঠাইতেছে, প্রসেস পেমেন্টও হইলো, ইমেইলে গেল, দুইটা একসাথে যাচ্ছে। এটাকে দেখেন, এটা কিন্তু ফিল্ড এরর, এটা ফিল্ড না, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অ্যাসিঙ্কের মধ্যে পার্থক্য। তো এখানে দুইটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এ ব্লক করলো একে, এ ব্লক করলো একে, দুইটা আলাদা আলাদাভাবে দুজনকে ব্লক করছে। তো আবার সে হইতেছে এখান থেকে কোনটা রিটার্ন করছে, কিন্তু দেখেন এই কিন্তু কোনো কিছু রিটার্ন করে নাই, তো রিটার্ন যে করতে হবে ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি না, রিটার্ন নাও হইতে পারে, এখান থেকে কোনো কিছু রিটার্ন হয় না। সো পেমেন্ট সাকসেস হইলো, অর্ডার কনফার্ম হইলো, শো সাকসেস দেখাই দিল, ঠিক আছে। তো এইটা হইতেছে আরেকটা এক্সাম্পল সিকোয়েন্স ডায়াগ্রামে। পেমেন্ট গেটওয়েতে এই যে পেমেন্ট সাকসেস এটা নোটিফিকেশন আসতেছে কিছু টাইম পরে না? হ্যাঁ কিছু টাইম পরে আসে। ওই টাইমটুকু পরে না হচ্ছে সেন্ড ইমেল ওইটা গেছে না এটা পরে পাঠাইছে হইতে পারে, এখান থেকে সে এইটুকু আসার পরে সে এইটাকে কল করছে। তাহলে তো প্যারাবল হইতেছে না প্যারালাল বলতে মনে করেন যে এই প্রসেসটা চলতেছে, এই প্রসেস পেমেন্ট করার পরে মনে করেন আরো কিছু প্রসেস আছে, এটা চলতেছে, এর মাঝে এটা চলে গেছে, তারপর তাহলে পরে এটার পরে আবার এদিকে যাইতো, এদিক থেকে যাইতো, যদি শেষ হইতো তাহলে মনে করেন এইখান থেকে মনে করেন এতটুকু সময় লাগতেছে, তাহলে এইখান থেকে আবার এইখানে যাইতো, এইখান থেকে আবার এটাকে টান দিত। তার কোনো কনফিউশন? রিটার্ন করবো না অ্যাসিঙ্ক্রোনাস রিটার্ন এটার ক্ষেত্রে করে নাই, করতেও পারে, অনেক সময় করতে চাইতেও পারে, নাও করতে পারে, এটা ক্ষেত্রে করে নাই, ঠিক আছে। করতে যদি করতো তাইলে টাইমটা ইয়া করব কি হবে, মানে যে
এই যে যতটুকু সময় লাগে অটো তো একটা একটা কাজ করা হয়েছে, একটা মেথড রিটার্ন কাজ করা স্যার এগুলো হয়ে যাবে? না না এক্সিকিউট করলেন আপনি 10টা লাইন এক্সিকিউট করছেন, একটা টাইম লাগছে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইম তো লাগছে, এইটাই হচ্ছে সেই টাইমটা। হ্যাঁ ব্রাউজারে তো দেখা এটা বলতে পারেন, বাট এটা আরো কোড লেভেলে আর কি, ঠিক আছে। ও তো ব্রাউজার যেটা করতেছে এই পুরোটা ধরে আটকায় ফেলছে, আপনি তো এই ভিতরের পার্টটা দেখতেছেন, বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন স্যার আজকে টাইম সময় শেষ। শেষ। টাইম শেষ? জি স্যার। আচ্ছা এটা শেষ করে দিই। এটা তো পুরো আচ্ছা কোর্স এই সেশনের টাইম ফ্লো, ঠিক আছে। স্টুডেন্ট কি করতেছে, কোর্স সিলেক্ট করতেছে। এখন দেখেন এই যে একটা ব্লক আছে এটাকে বলতেছি লুপ। তো এই যতটুকু এই পুরো সিস্টেমটা একটা লুপে চলতেছে, আপনি যতবার সিলেক্ট করবেন সেম ইভেন্টগুলো চেক হবে, এটাকে আমরা বলতেছি লুপ। তখন আমরা কি করি, এই ডান দিকে আমরা বলে দিই, বাম দিকে আমরা বলে দিই যে এটা একটা লুপের মধ্যে চলবে, ঠিক আছে। দেন কি করলো, চেক প্রিরিকুইজিট করতেছে, প্রিরিকুইজিট যদি চেক হয় তাহলে পরে কি করলাম আমরা সিটটাকে হোল্ড করলাম। তো এই চেক প্রিরিকুইজিটটা কি করতেছে, এটা হইতেছে ইফ এলস একটা, যে যদি এটা প্রিরিকুইজিট চেক করে তাহলে এই পরবর্তী ঘটনা ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। তো এই অল্ট মানে বোঝাই হইতেছে, এই যে লেখা আছে অল্ট মানে হইতেছে আসলে ইফ এলস, যে আইদার এদিকে ঘটনা ঘটবে নয়তো এটা এদিক থেকে প্রিরিকুইজিট ফেল হয়ে ব্যাক করবে। ইফ হইলে কি, এলস হইলে কি, সেটা হইতেছে আমরা এই অল্ট দিয়ে বুঝাই, বুঝে গেছে? ইফটা কোন পার্টে যে 2 নাম্বার চেক হ্যাঁ চেক প্রিরিকুইজিট এটা হচ্ছে আপনার ইফ, যে এই ঘটনা আমরা ঘটাতে যাচ্ছি। ইফটা ফেল হ্যাঁ এলসটা হচ্ছে ফেল, বা যে কোনো কিছু হইতে পারে, ফেলই হবে ব্যাপারটা এরকম না, ইফ এলস যত যাবতীয় ঘটনা সেরকম আর কি। ওকে, তো সিমিলারলি আপনার হোল্ড সিট করলো, সিট করার পরে সে আবার সিট রিজার্ভ করলো। এই যে পার্টটা দেখতেছেন অফ, অফ মানে হচ্ছে অপশনাল, যে এই চার্জ অ্যামাউন্টটা ধরেন যে অপশনাল হিসেবে রাখছে, যে যদি ফি গ্রেটার দেন 0 হয় সেই ক্ষেত্রে চার্জ হবে, পেমেন্টটা কন্টিনিউ হবে। এটা সবার ক্ষেত্রে নাও হইতে পারে, এটা একটা অপশনাল অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন? তো যদি এরকম ঘটনা হয় তখন আমরা এটাকে পুরোপুরি ডাক দিয়ে তখন আমরা বাম দিকে অফ বলে দিব, মানে অপশনাল বলে দিব। স্যার আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে এটার উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ এটা আমাদের অপশনাল না, এটা নাই, এটাই আগে। এটা আগে ঠিক আছে। সো সিমিলার জিনিস আমাদের এই শো স্ট্যাটাস দিয়ে ডেটাটা পাস করলো, এটাকে আমরা বলতেছি সিকোয়েন্স ডায়াগ্রাম। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, চেষ্টা করা হচ্ছে যতটা ইজি ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। স্যার ডেটা পাস করতেছে যে শো স্ট্যাটাস দিয়ে শো স্ট্যাটাস পাঠাইছে, এখান থেকে ডেটাটা এখানে শো স্ট্যাটাস পাঠাইছে, হ্যাঁ ইয়েস অর নো, বা কিছু একটা স্ট্যাটাস পাঠাইছে। অপশনাল হলে ওখানে অ্যাসিনক্রোনাস টিচিং হওয়ার কথা ছিল না। না 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 অপশনাল বলতে যে এই জিনিসটা অ্যাক্টিভিটিটা অপশনাল, কাজটা অ্যাসিনক্রোনাস না, ঠিক আছে। এটাও হইতে পারতো, এখানেও হইতে পারতো, একসাথে ঘটেছে, সমস্যা নেই। এই কাজটা যদি অ্যাসিনক্রোনাস হইতো, যে কারোর ডিপেন্ডেন্ট না, তখন আপনার এটাকে অ্যারোটা রেসপন্স আসতেছে, এটা রেসপন্স তো আছে, তাইলে তো রেসপন্স আসতে পারে, নাও আসতে পারে, এটাও সমস্যা না, রেসপন্স আসেনি উঠিত হবে। তা শেষ তো। হ্যাঁ শেষ মনে হয়, আর কিছু নাই আছে? আচ্ছা, 47টা স্লাইড স্যার। যাতে মনে নেই আজকে এটা স্যারের শেষ করে দিচ্ছি। যে আপনারা গড অবজেক্ট ইউজ করবেন না, যে ডু অল টাস্ক, মানে এটা টান দিলেন ডু অল টাস্ক, তাহলে তো আসলে সিকোয়েন্স ডায়াগ্রামই হলো না, ঠিক আছে। তো আমরা কিন্তু কোডটাকে ভাগ করতেছি, প্রত্যেকটা মেথড আলাদা আলাদাভাবে ভাগ করে ফেলছি, ঠিক আছে। সো দ্যাট মিন্স আমাদের ডু অল টাস্ক নামক কোনো মেথড থাকা যাবে না। আমাদেরকে যে সলিড মনে আছে আপনাদের, জি স্যার। আমরা ভাগ করতাম, যে যারা অ্যাডভান্স যারা করছেন তারা রিলেট করতে পারবে, ঠিক আছে। সো আমরা সব ভাগ করে ফেলতেছি, এটাই হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। তো ভেগ নেমিং করা যাবে না, এসকিউএল এর কুইরি টুরি দেখানো যাবে না, ঠিক আছে। জাস্ট টার্ম ইউজ করতে হবে যাতে সাধারণ জনগণও বুঝতে পারে, ডেভেলপাররাও বুঝতে পারে, এমন টার্ম ব্যবহার করে আপনাকে ডায়াগ্রাম আঁকতে হবে। আর দেন না স্যার। হ্যাঁ স্যার। Okay, তো ক্লাস ডায়াগ্রামটা আমরা আগামী দিন দেখবো, জি, স্যার। আগামীকাল তো ল্যাব, রাইট? জি, স্যার। ঠিক আছে। তো আগামীকালকে আমরা ইউজ কেস থেকে শুরু করবো। এসআইএস পর্যন্ত শেষ ছিল। হ্যাঁ কালকে আমি ইনশাআল্লাহ। স্যার কালকে কি ওয়ার্ডেও কাজ করতে হবে? কেন আপনার ওয়ার্ডে কাজ করতে ভালো লাগে না? না তাহলে শিখে আসা লাগবে। ওয়ার্ড শিখবেন, এটা তো বেসিক কাজ।